হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস আর রেলওয়ে যে আরপিএফ কনস্টেবলের এক্সামটা হতে চলেছে তার কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে প্রতিদিন তোমাদের সন্ধ্যে 7টায় আমি জিকের ক্লাস, ম্যাথ, জিআই অর্থাৎ রিজনিংয়ের ক্লাস দিয়ে থাকি। অবশ্যই তোমরা প্রতিদিন সন্ধ্যেয় ক্লাসগুলো দেখবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি সেখানে বাছাই করা অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসি, প্রত্যেকটা অঙ্ক বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী নিয়ে আসি। আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা আমার ক্লাসগুলো দেখছো, ম্যাথ প্লাস জিকের ক্লাস বা জিআইয়ের ক্লাস দেখছো, তারা অবশ্যই 2-3 মাস পরে একটা জায়গায় তোমরা দাঁড়িয়ে কনফিডেন্স গ্রো করাতে পারবে। আর এক্সামে গিয়েও তোমরা দেখবে একটা কনফিডেন্স পাবে যে না, এবার আমরা এক্সাম ক্লিয়ার করে আসতে পারবো। তো অবশ্যই ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করো, দেখবে তোমাদের অনেক হেল্প হবে। ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী? অপশানে কি আছে? 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী আর জিব্রাল্টার প্রণালী। তো এই প্রশ্নের উত্তর কম বেশি তোমরা সবাই জানো। আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডিটেলস অ্যানালাইসিস করে করাবো। ইউটিউবে ফ্রি ক্লাসে এইভাবে তোমরা খুব কমই দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস অ্যানালাইসিস করে করানো হচ্ছে। দেখো 10 ডিগ্রি চ্যানেল এটা কাদেরকে পৃথক করেছে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে। তাহলে কাদেরকে পৃথক করেছে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় যে 10 ডিগ্রি চ্যানেল কাদেরকে পৃথক করেছে, তখন তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। এরপরে 9 ডিগ্রি চ্যানেল কাদেরকে পৃথক করেছে? তো সেটা হয়ে যাবে লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে। লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এইবারে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী? তখন রাইট অ্যান্সার হয়ে যাবে পক প্রণালী। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে যে জিব্রাল্টার প্রণালী আছে, এটা কাদেরকে পৃথক করেছে? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। দেখো প্রত্যেকটা অপশান কিন্তু আমি তোমাদের এখানে ধরে ধরে অ্যানালাইসিস করে দিলাম। এখান থেকে 3-4টে প্রশ্ন হতে পারে, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম। তো প্রথমে কি পেয়েছি? 10 ডিগ্রি চ্যানেল, এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। 9 ডিগ্রি বা 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে। আর ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। আর জিব্রাল্টার প্রণালী মরক্কো ও স্পেনকে পৃথক করেছে। তো আমাদের ফার্স্ট প্রশ্ন হয়ে গেল। এখান থেকে আরও আমি 4টে প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম। এর পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালের কয়টি হাড় থাকে? 206, 209, 207, 205। রাইট অ্যান্সার হয়ে যাবে 206। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। শিশুদের ক্ষেত্রে বললে তোমাদের সেক্ষেত্রে 300 প্লাস হয়ে যাবে। কোনো কোনো অপশানে তোমরা 306 দেখতে পাবে। তো 300 প্লাস হাড় থাকে শিশুদের। আর একটা প্রশ্ন হয় যে মানুষের মাথার খুলিতে টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে 22টি। মনে রাখবে, মাথার খুলিতে টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে 22টি। এর মধ্যে কপালের হাড় হচ্ছে 8টি আর মুখের হাড় হচ্ছে 14টি। মাথার খুলিতে 22টি হাড় থাকে, তার মধ্যে কপালের হাড় কটি? 8টি, আর 14টি হচ্ছে মুখের হাড়। আর একটা প্রশ্ন হয় যে মানুষের সবথেকে বড় হাড়, শরীরের সবচেয়ে বড় হাড়, মনে রাখবে ফিমার। ফিমার শরীরের সবচেয়ে বড় হাড়। আর ছোট হাড় হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কানে থাকে। তো স্টেপিস হচ্ছে ছোট আর ফিমার কি সবথেকে বড়। এখানে আমি স্মল লিখে দিলাম বোঝার সুবিধার্থে। আর ফিমার আমাদের শরীরের সবথেকে বড় হাড়, নিচে বিগ লিখে দিলাম। তো এই প্রশ্নগুলো মনে রাখবে। এখান থেকে আরও দেখো 3-4টে প্রশ্ন আমি বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান থেকে নেওয়া হয়েছে। সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে? অর্থাৎ তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। তো পলিটিক্যাল সায়েন্সের এই যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের করাবো, দেখবে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 14 থেকে 18 কী বলা হচ্ছে? আর 19 থেকে 22-এ কী বলা হয়েছে? 23 থেকে 24 কী বলা হয়েছে? 25 থেকে 28-এ কী বলা হয়েছে? সবগুলোই তোমাদের বলবো, প্রত্যেকটা আর্টিকেলে কী কী বলা হয়েছে। এখন দেখো, আমাদের সংবিধানের 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে সংবিধানের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। কি বললাম? 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে কি বলা হয়েছে? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
পূর্বে আমাদের মৌলিক অধিকার ছিল কটি? 7টি। বর্তমানে একটি কমে গেছে, কমে কটি হয়েছে? 6টি হয়েছে। 14 থেকে 18 এখানে কি বলা হচ্ছে? 14 থেকে 18 বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। 14 থেকে 18 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। আর 19 থেকে 22 বলা হচ্ছে রাইট টু ফ্রিডম। প্রত্যেকটা বাংলা আমি বলে দেবো ধরে ধরে। রাইট টু ফ্রিডম। 23 থেকে 24 বলা হয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এরপরে 25 থেকে 28 বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। তার মানে দেখো, রাইট টু ইকুয়ালিটি মানে এটাকে বলা হয়েছে সাম্যের কথা বলা হয়েছে, সমান অধিকারের কথা। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 14 থেকে 18তে কী বলা হয়েছে? রাইট টু ইকুয়ালিটি। আর আমাদের প্রশ্নে চেয়েছে যে কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। এরপরে 19 থেকে 22 বলা হয়েছে রাইট টু ফ্রিডম, মানে আমাদের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। 23 থেকে 24 বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর 25 থেকে 28 বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজন, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 25 থেকে 28। তো আমাদের উত্তরে প্রশ্নে চেয়েছে কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে? 14 থেকে 18তে কী অধিকার বর্ণিত হয়েছে? সাম্যের অধিকার, সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে। তো আমাদের এই মৌলিক অধিকারগুলো 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে আছে। আর কত নম্বর পার্টে আছে সেটা একটু তোমরা কমেন্টে জানাবে। আমাদের মৌলিক অধিকারগুলো কত নম্বর সংবিধানের কত নম্বর পার্টে আছে সেটা কমেন্টে জানাবে। 6টা মৌলিক অধিকার বর্তমানে আছে, 7টা ছিল, একটা কিন্তু বর্তমানে ক্যান্সেল করা হয়েছে। তো সেটা আমি পরবর্তীতে একটা প্রশ্নে সেটাও কিন্তু বলে দেবো যে আগে যে 7টা মৌলিক অধিকার ছিল তার মধ্যে কোনটা বর্তমানে ক্যান্সেল হয়েছে, কী জন্য হয়েছে, সেটাও আমি তোমাদের এখানে বলে দেবো। পরের প্রশ্ন দেখো, মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? তো দীর্ঘতম কোষ হয়ে যাবে স্নায়ু কোষ। স্নায়ু কোষ হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ। পরের প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? শুক্রাণু, স্নায়ু কোষ, পেশি কোষ, ডিম্বাণু। তো এক্ষুনি আমরা দেখলাম স্নায়ু কোষ হচ্ছে দীর্ঘতম কোষ, দীর্ঘতম। সবচেয়ে ক্ষুদ্রতম বললে রাইট অ্যান্সার হয়ে যাবে শুক্রাণু বা গ্যামেট হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ। যদি বলে বৃহত্তম তখন হয়ে যাবে ডিম্বাণু বা এক্সেল, এটা হচ্ছে মানবদেহের বৃহত্তম কোষ। তাহলে এখান থেকে আমরা 3টে প্রশ্ন দেখলাম। দেখো, দীর্ঘতম হচ্ছে স্নায়ু কোষ, বৃহত্তম হচ্ছে ডিম্বাণু, আর ক্ষুদ্রতম শুক্রাণু বা গ্যামেট। আমাদের প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম কোষ কোনটি? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শুক্রাণু। পরের প্রশ্ন দেখো, খুবই একটা ভালো প্রশ্ন। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষায় কিন্তু এখানে প্রায় প্রশ্ন আসে এখান থেকে। নিম্নের কার আমলে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়? তো আমাদের টোটাল 4টে বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল, মানে অনুষ্ঠিত হয়েছিল। এদের মধ্যে বলছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় কার আমলে? শিশুনাগ, অজাতশত্রু, বিম্বিসার, কালাশোক। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কালাশোকের সময়ে সেকেন্ড বৌদ্ধ সঙ্গীত বা দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। দেখো, টোটাল 4টা বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। এদের মধ্যে ফার্স্ট অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর আমলে। কোথায় হয়েছিল? রাজগিরে, রাজগিরে অনুষ্ঠিত হয়েছিল ফার্স্ট বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীত, যেটা তোমরা বলবে। আর সেকেন্ড হয়েছিল কালাশোকের সময়ে বৈশালীতে। এই জায়গাগুলোর নাম কিন্তু মনে রাখবে। আর থার্ড বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সম্রাট অশোকের আমলে। থার্ড অনুষ্ঠিত হয়েছিল অশোকের আমলে। স্থান হচ্ছে কোথায়? পাটলিপুত্র। আর ফোর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের আমলে কাশ্মীরে। তো এই 4টে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল আর কার আমলে হয়েছিল, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ভেভিআই তোমাদের জন্য। পরের প্রশ্ন দেখো, সংবিধান প্রস্তাবনায় সার্বভৌম শব্দটিকে কোন সালে যুক্ত করা হয়েছে? 1970, 72, 74, 1976। তো
এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 1976 সালে সার্বভৌম শব্দটিকে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। তো এটা মনে রাখার ট্রিক্স দেখো তোমাদের বলে দিচ্ছি। 42তম সংবিধান সংশোধনী, মনে রাখবে 42তম সংবিধান সংশোধনী, যাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সেই সংবিধান সংশোধনীতে 3টে শব্দ যুক্ত করা হয়েছিল। তার মধ্যে একটা ছিল সার্বভৌম, আর একটা শব্দ হচ্ছে সমাজতান্ত্রিক, আর একটা শব্দ হচ্ছে ধর্মনিরপেক্ষ। তাহলে এই দেখো 4+2 করলে কি হয়, 4+2 করলে 6 হয়। তার মানে তোমরা মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে 3টে শব্দ যুক্ত হয়েছিল আমাদের প্রস্তাবনায়, সংবিধানের প্রস্তাবনায়, সার্বভৌম, সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। এই 3টে শব্দ কিন্তু যুক্ত হয়েছিল। তো মনে রাখবে এখানে তোমাদের সার্বভৌম বলেছে, তোমাদের পরীক্ষায় এখানে সমাজতান্ত্রিক দিতে পারে, তো সমাজতান্ত্রিক দিলেও এটা কত হবে 1976। যদি বলে ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সালে যুক্ত হয়েছিল, সেটাও হয়ে যাবে 1976। আর কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে 42তম। এটাও কিন্তু মনে রেখো। পরের প্রশ্ন দেখো, বলছে আত্মঘাতী থলি কাকে বলা হয়? লোহিত, রক্তকণিকা, লাইসোজোম, রাইবোজোম, কোষগহ্বর। তো রাইট অ্যান্সার হয়ে যাবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। আর যদি বলে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কোন অঙ্গাণু, তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। এটা মনে রাখবে, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে যে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কোন অঙ্গাণু, তখন হবে রাইট অ্যান্সার রাইবোজোম। আর কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। পরের প্রশ্নে দেখো, গ্যাস বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যাস বেলুন তোমরা দেখেছো, যে গ্যাস বেলুনে আমরা ছোটোবেলায় গ্যাস ব্যবহার করে আকাশে অনেকেই তোমরা উড়িয়েছো, অনেকেই এটা করেছো কিন্তু। তো গ্যাস বেলুনে একটা হালকা গ্যাস ব্যবহার করা হয়, কারণ হালকা গ্যাস ব্যবহার না করলে কিন্তু বেলুনটা আকাশে উড়বে না। তো এখানে কি কি বলছে অপশানে দেখো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, মিথেন। তো এদের মধ্যে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। তো আমরা গ্যাস বেলুনে যেটা ব্যবহার করি সেটা হিলিয়াম গ্যাস ব্যবহার করি। আর হিলিয়ামের যে চিহ্ন, কেমিক্যাল সিম্বল, রাসায়নিক প্রতীক যেটা বলা হয়, সেটাকে আমরা কিভাবে ডিনোট করি? এইসি দিয়ে ডিনোট করি। এরপরে তোমাদের এক্ষুনি আমি বলছিলাম যে আমাদের আগে মৌলিক অধিকার ছিল 7টি, বর্তমানে একটি বাদ দেওয়া হয়েছে, এখন বর্তমানে আছে 6টি। দেখো, মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় কোন ধারা অনুযায়ী? তো আগে ছিল 31 নম্বর ধারাতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, কিন্তু 44তম সংবিধান সংশোধনীতে সেটা কত সালে হয়েছিল? 4+4 যোগ করলে তোমরা পাবে 8। তার মানে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটাকে 300A ধারার অধীনে শুধুমাত্র একটা কি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? শুধুমাত্র এটাকে একটা সাধারণ আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো বর্তমানে সম্পত্তির অধিকার আছে এই 300A ধারাতে, সাধারণ একটা আইনি অধিকার হিসেবে এখন স্বীকৃতি দেওয়া হয়। এখন কিন্তু আর এটাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয় না। আগে যখন মৌলিক অধিকার হিসেবে এটাকে গণ্য করা হতো বা মানা হতো, তখন এটা কত নম্বর আর্টিকেলে ছিল? 31 নাম্বার, ধারা 31-এ এটা ছিল। কিন্তু এখন এটা কোথায় আছে? 300A ধারার অধীনে আছে। পরের প্রশ্ন, বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে? শশাঙ্ক, লক্ষণ সেন, দেবপাল, ধর্মপাল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে শশাঙ্ক। বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি ছিলেন। আরেকটা প্রশ্ন পরীক্ষা আসে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণ সুবর্ণে। কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। এখানে আরেকটা প্রশ্ন হয় যে লক্ষণ সেনের সময় কে বাংলা আক্রমণ করেছিল? এই প্রশ্নটা তোমাদের আমি করিয়ে দিয়েছিলাম, তো তোমরা কমেন্টে একটু জানিও যে লক্ষণ সেনের সময়, কমেন্ট করবে কে বাংলা আক্রমণ করে। এই প্রশ্নটা তোমাদের আমি অলরেডি করিয়ে দিয়েছি। আমি এখানে অনেক প্রশ্ন তোমাদের করিয়ে দিই, একটা প্রশ্ন তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। পরের প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে পাকস্থলীতে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? আমাদের খাবারে যদি কোনো জীবাণু থাকে বা কোনো ব্যাকটেরিয়া বা অন্য কিছু থাকে, সেটাকে কি করে? সেটাকে মেরে ফেলার কাজ হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে দেখবে খাওয়ার পরে আমাদের গলাতে অনেক সময় কি একটা টক ঢেকুর ওঠে, সেটা কি? সেটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্যই হয়।
অনেকে বলে যে অ্যাসিডিটি হচ্ছে, তার মানে কি হয়, পাকস্থলীতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্ন দেখো, শাকসবজির মধ্যে কোন যৌগ ব্যবহৃত হয়? তুতে, গ্লুকোজ, অ্যালকোহল, ইউরিয়া। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তুতে। আমাদের শাকসবজিকে সবুজ রাখতে আমরা কি ব্যবহার করি? তুতে ব্যবহার করি। এই জন্য ডক্টররা কিন্তু সবসময় বলে যে খাওয়ার আগে, মানে শাকসবজি খাওয়ার আগে সেটাকে ভালো করে ধুয়ে নিতে, কারণ শাকসবজিতে যারা শাকসবজি বিক্রি করে তারা শাকসবজিকে সবুজ রাখার জন্য তুতের দ্রবণ ব্যবহার করে। পরের প্রশ্ন দেখো, বুদ্ধচরিত থেকে নিম্নের কার কথা জানা যায়? অশোক, আকবর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিম্বিসার। তো বুদ্ধচরিত থেকে জানা যায় বিম্বিসারের কথা। আর এই বুদ্ধচরিত কে লিখেছিল? ফেমাস রাইটার অশ্ব ঘোষ। মনে রাখবে, অশ্ব ঘোষ কী লিখেছিলেন? বুদ্ধচরিত লিখেছিলেন। অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? অশ্ব ঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে, আর সেই বৌদ্ধ সম্মেলনের সভাপতি করেছিলেন কে? অশ্ব ঘোষ। এটাও মনে রেখো যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন কে? অশ্ব ঘোষ। পরের প্রশ্ন, সার্ক এর প্রথম সম্মেলন কোন স্থানে অনুষ্ঠিত হয়? এখন তোমাদের একটা ফুল ফর্মও আসে যে সার্কের ফুল ফর্ম কি। তো সার্কের ফুল ফর্ম দেখো, সার্কের মধ্যে লুকিয়ে আছে SAARC। তো এসতে কি হয়ে যাবে? সাউথ, এতে হয়ে যাবে এশিয়ান, পরের এতে হয়ে যাবে অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। তো এটাই হচ্ছে সার্কের ফুল ফর্ম। এটা কত সালে সার্কের স্থাপনা হয়? তো সার্কের স্থাপনা হয়েছিল, প্রতিষ্ঠা ESTD বলে লিখলাম আমি, এস্টাবলিশ হয়েছিল এটা 8 ডিসেম্বর 1985 সালে। ফার্স্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সার্কের 1985 সালে ঢাকাতে। 1985 সালে ঢাকাতে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। আর আরেকটা প্রশ্ন আসে যে সার্কের সদর দপ্তর কোথায়? তো দেখো, আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে, আর সার্কের যে সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এটা মনে রেখো, এর সদর দপ্তর কিন্তু পরীক্ষা আসে। আর সার্ক এই যে একটা সংগঠন, এর মধ্যে টোটাল কটি দেশ আছে? টোটাল কিন্তু 8টি দেশ আছে, এটাও মনে রেখো। সার্ক এই সংগঠনের মধ্যে কটি দেশ আছে? 8টি দেশ আছে। প্রত্যেকটা দেশের নাম আমি এখানে বলে দিচ্ছি। আমাদের ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, ভুটান আছে, ভুটানের আমি বি দিলাম, বাংলাদেশের বি, নেপালের এন দিলাম, মনে রাখবে নেপাল আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, আর মালদ্বীপস আছে। তো কটা হলো? 1 2 3 4 5 6 7, আর আছে আফগানিস্তান। তো এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্যভুক্ত দেশ। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 8ই ডিসেম্বর 1985। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে 1985 সালে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সার্কের ফুল ফর্ম। সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোন অংশ দ্বারা চোখে আলো প্রবেশ করে? তো রাইট অ্যান্সার ওখানে কি হবে? দেখো, কর্নিয়া, রেটিনা, মেনিনজেস, ওপরে কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কর্নিয়া দ্বারা আমাদের চোখে আলো প্রবেশ করে। পরের প্রশ্ন, কি কারণে মূত্র হলুদ বর্ণের হয়? অ্যামোনিয়ার উপস্থিতি, সালফারের উপস্থিতি, লোহার উপস্থিতি, ইউরোক্রোমের উপস্থিতি। তো এইখানে এমন একটা রঞ্জক আছে যে রঞ্জকের জন্য আমাদের মূত্র হলুদ বর্ণের হয়, সেটা কি হবে? ইউরোক্রোমের উপস্থিতির জন্য। তো ইউরোক্রোম হচ্ছে এক ধরনের রঞ্জক যার জন্য আমাদের মূত্র কী বর্ণের হয়? হলুদ বর্ণের হয়। আর এই যে ইউরোক্রোম কোথা থেকে উৎপন্ন হয়? ইউরোক্রোম উৎপন্ন হয় ক্ষয়িষ্ণু, বানানটা লিখে দিলাম দেখো, ক্ষয়িষ্ণু আরবিসি থেকে। আরবিসি মানে রেড ব্লাড কর্পাসাল থেকে হিমোগ্লোবিনের ভাঙনের দ্বারা সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের ভাঙনের দ্বারা, হিমোগ্লোবিনটাকে আমি এইচ দিয়ে, শুধুমাত্র এইচ দিলাম, পুরোটা লিখলাম না। তো ক্ষয়িষ্ণু আরবিসি থেকে হিমোগ্লোবিনের ভাঙনের দ্বারা সৃষ্টি হয় ইউরোক্রোম রঞ্জক, যার জন্য মূত্র হলুদ বর্ণের হয়। পরের প্রশ্ন দেখো, এক্ষুনি আমরা পড়ছিলাম যে 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে
ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3টে শব্দ যুক্ত হয়েছিল, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম আর সমাজতান্ত্রিক। তো এই যে প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এটা কোন দেশ থেকে অনুকরণ করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র। তো রাইট অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই যে প্রস্তাবনার ধারণা অনুকরণ করা হয়েছে। আর আমাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী করা হয়েছে? অনুকরণ করা হয়েছে। মৌলিক অধিকারকেও আমরা অনুকরণ করেছি। এরপরে দেখো এখানে বলছে গ্রেট ব্রিটেন থেকে আমরা কি অনুকরণ করেছি? গ্রেট ব্রিটেন থেকে আমরা অনুকরণ করেছি একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ তুমি ভারতের নাগরিক হয়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। এরপরে আর কি গ্রহণ করেছি আমরা? আর একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সংসদীয় কাঠামো, পার্লামেন্টারি যে সিস্টেমটা, সেটাও আমরা কোথা থেকে গ্রহণ করেছি? ব্রিটেন থেকে। আর এটা মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি গ্রহণ করেছি? অনুকরণ করেছি প্রস্তাবনা, মৌলিক অধিকার। এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে। অনেক কিছুই অনুকরণ করেছি, বাট এদের মধ্যে ইম্পর্টেন্ট যেটা, মৌলিক অধিকার অনুকরণ করেছি, প্রস্তাবনা অনুকরণ করেছি। আর একটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপিএসপি। আমরা কোন দেশ থেকে অনুকরণ করেছি? ডিপিএসপি অনুকরণ করেছি আয়ারল্যান্ড থেকে। ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে অনুকরণ করেছি। আর একটা প্রশ্ন তোমরা কমেন্টে জানাবে যে এই ইমার্জেন্সির ধারণাটা, মানে জরুরি অবস্থা আমরা কোন দেশের থেকে অনুকরণ করেছি? এটা কমেন্টে জানিও। জরুরি অবস্থা একটু তোমরা বাড়িতে নিজেরা পড়বে, কারণ সব তো এখানেই প্রায় আমি বলে দিই জরুরি অবস্থা কোন দেশ থেকে অনুকরণ করা হয়েছে, একটু নিজেরা পড়ে কমেন্টে একটু জানিয়ে দিও। পরের প্রশ্ন, নিম্নের কোন গ্যাস দ্বয়ের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়? CO মানে কার্বন মনোক্সাইড প্লাস H2 মানে হাইড্রোজেন, CO প্লাস O2 মানে অক্সিজেন, CO প্লাস N2 মানে নাইট্রোজেন, CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াটার গ্যাস বলা হয়। দেখো ওয়াটারের মানে জলের সংকেত তোমরা জানো H2O, তার মানে যদি বলে ওয়াটার গ্যাস, তার মানে যেখানে H2 আছে সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা এই ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে, ওয়াটার গ্যাস বললে হবে CO প্লাস H2। জলের সংকেত কি? H2O, তার মানে H2 যেখানে আছে সেটাই আমাদের ওয়াটার গ্যাসের মিশ্রণ হয়ে যাবে। তো কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন মিশে কী গ্যাস তৈরি করে? ওয়াটার গ্যাস তৈরি করে। আর এই যে CO প্লাস N2, কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, এদের মিশ্রণে একটা বিখ্যাত একটা গ্যাস তৈরি হয়, একটা ফেমাস গ্যাস তৈরি হয়। সেটা কি? সেটা হচ্ছে প্রোডিউসার গ্যাস। বাংলাতেও লিখে দিচ্ছি, দেখো কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেনের মিশ্রণকে কি বলা হয়? প্রোডিউসার গ্যাস বলা হয়। আর ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এই দুটো গ্যাস কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। একটা হচ্ছে প্রোডিউসার গ্যাস, যেটা হচ্ছে CO প্লাস N2, আর একটা হচ্ছে ওয়াটার গ্যাস, CO প্লাস H2। পরের প্রশ্ন কি বলছে দেখো, ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন B9, ভিটামিন C, ভিটামিন D, ভিটামিন E। এই প্রশ্ন তোমাদের আমি করিয়ে দিয়েছি। ভিটামিন C এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডটা লিখছি না, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন D এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। আর ভিটামিন E হচ্ছে টোকোফেরল। এই যে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে। এবছর ফুড এসআই ছিল, তোমাদের পুলিশ পরীক্ষাও থাকবে, দেখবে আপকামিং যে PSC ক্লার্কশিপ পরীক্ষা আসছে মিসলিনিয়াস, সেখানেও দেখবে এই টাইপের প্রশ্ন দেখতে পাবে। তো ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? অপশানে বলছে থায়ামিন, নিয়াসিন, বায়োটিন, রেটিনল। তো গাইস থায়ামিন হচ্ছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম, নিয়াসিন হচ্ছে B3। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এটা, নিয়াসিন হচ্ছে B3 এর রাসায়নিক নাম। বায়োটিন হচ্ছে ভিটামিন B7 এর রাসায়নিক নাম, আর রেটিনল হচ্ছে ভিটামিন A এর রাসায়নিক নাম কি? রেটিনল। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু জিকে থেকে প্রশ্ন। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।